আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠশালার অনলাইন চাকরি প্রস্তুতি সহায়ক যে ব্যাচ, প্রথম ব্যাচে আপনাদের সাথে রয়েছি আমি মোল্লা সালেহ, প্রভাষক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বিএমটিটিআই বড়বাজার গাজীপুর। আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আজকে আমরা মূলত বলবো আহ বিরাম চিহ্নের ব্যবহার, অর্থাৎ বিরাম চিহ্ন, যদি চিহ্ন, ছেদ চিহ্ন, যেটাই বলি না কেন সবগুলো ঘুরে ফিরে একই। স্যার একটু রেসপন্স করবেন, আমার শব্দটা শুনতে পাচ্ছেন কিনা? আসলে উপরে ফ্যান চলতেছে, এই জন্য হয়তো বা কাজ হচ্ছে। জি যদি স্যার। যদি সমস্যা হয় তাহলে স্যার ফ্যান বন্ধ করবো। আসলে ভালোভাবে কথা শোনা যায়। রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। যেহেতু আসলে রেকর্ড করবো, তাহলে অডিও কোয়ালিটি ভালো না হলে পরে আমাদের সমস্যা হবে। তো আমরা আসলে সেই যে আমরা যেই ক্লাসে শুরু করি না কেন, আমরা মূলত সবসময় ফোকাস রাখবো আমাদের মানবন্টনের উপরে, কোথায় কত মার্কস আছে। তো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত, এই চারটা বিষয় যে 25 25 করে আছে, তো তার ভিতরে বাংলা 25 আছে, সেই 25-এর যে একটা অংশ আছে। স্যার আসলে আমরা কিন্তু প্রথম দিনই বলছি, শুরুতে বলছি যে একটা বিষয় আমরা সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আপনাদের যে সিলেবাস আছে, সিলেবাসটা কিন্তু অবশ্যই আপনাদের দৃশ্যমান জায়গা, যেখানে আপনার চোখ প্রতিদিন যায়, বারবার যায়, সেই জায়গায় সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ বাংলা, ইংরেজি, শুধু 25 না, একদম পূর্ণ যে মান বন্টন আছে সেটা কিন্তু আমরা লটকিয়ে রাখবো, আঠা দিয়ে ঝুলে রাখবো, যাতে করে আপনার চোখ প্রতিদিন সেখানে যায় এবং আপনি একবার হলে আপনার মস্তিষ্কে এই শব্দগুলো আসে। তো আমরা তাহলে আবার একটু বাংলার সিলেবাসটা যেটা দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে 19তমতে একটু পরিবর্তন আসবে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। তো আগে যেটা ছিল সেটা নিয়ে আমরা একটু বলছি, সেটা হচ্ছে ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার। তো ভাষারীতি কিন্তু আসলে আহ, অনেক বড় একটা বিষয়, এর ভিতরে সাহিত্য সহ অনেক কিছু আসে, সেটাকে আমরা আলাদা দুই একটা সেশনে ইনশাল্লাহ আলোচনা করব। এরপর হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। এরপর বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ। তো ভুল সংশোধন বা শুদ্ধকরণ এটা একক কোনো টপিকস না, এটা হচ্ছে সকলগুলো বিষয় মিলেই মূলত এই টপিকস। তো আমাদের ব্যাকরণের সকল বিষয়গুলো আহ, জানা থাকলে আমরা এই বিষয়টা সংশোধন, এই বিষয়টা আমরা সলভ করতে পারবো, প্রবলেম সলভ করতে পারবো। এরপর আছে যথার্থ অনুবাদ, অর্থাৎ আমরা অনুবাদটা কিভাবে করবো সেটা আছে সন্ধি বিচ্ছেদ। এরপর আছে কারক ও বিভাগ, কারক ও বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন। তো স্যার আসলে এই যে বিষয়গুলো আছে মোট 10টা বিষয়, তো এই 10টা বিষয়ের ভিতরে আমরা কিন্তু প্রথমে কিন্তু আপনাদেরকে আহ, বিভাজন করে দিয়েছিলাম যে আসলে কোনটা বুঝে পড়তে হবে, কোনটা মুখস্থ করতে হবে, কোনটা ঠোঁটস্থ করতে হবে। আশা করি সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করেছেন। তো আজকে যে বিষয়টা আছে, এবং সে সাথে বলেছিলাম যে লিমিটেড এবং আনলিমিটেড, কিছু কিছু বিষয় আছে লিমিটেড এবং কিছু কিছু বিষয় আছে সেই বিষয়গুলো হচ্ছে আনলিমিটেড। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আসলে একটু খেয়াল রাখতে হবে যে কোনটা লিমিটেড এবং কোনটা আনলিমিটেড, সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। তো বিরাম চিহ্নের ব্যবহার, এখানে আমরা যাব, এখানে দেখবো যে 12 বা 13টা বিষয় আছে। তো 12 বা 13টা বিষয় আছে, এই বিষয়গুলোর নাম, এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে পরিচিতি আর একটা হচ্ছে ব্যবহার। আপনাকে একটা চিহ্ন দিয়ে বলবো যে এই চিহ্নের নাম কি, আবার এটার ব্যবহার, এই চিহ্নের ক্ষেত্রে কয় সেকেন্ড থামতে হয়, এই চিহ্নটা কোথায় ব্যবহৃত হয়, বাক্যের শুরুতে নাকি শেষে নাকি মাঝে। তাহলে দুইটা, একটা হচ্ছে বিরাম চিহ্নের পরিচয়, অর্থাৎ একটা চিহ্ন দিয়ে বলবে যে এই চিহ্নের নামটা কি, এটা একটা বিষয়। আর একটা বিষয় আছে যে ব্যবহার, এই চিহ্নটা কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়। তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং সে সাথে তারা ডিসক্লেইমার, অর্থাৎ আমরা ঘোষণা দিয়ে রাখি, আমরা আজকে যা কিছু আলোচনা করছি, আমরা স্লাইডে যা কিছু নিয়ে আসছি, আমরা মূলত ফলো করছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি নামে যে বইটা আছে, নবম দশমের জন্য। এবং এটাই কিন্তু মেইন ফোকাস, আপনি বিসিএস বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, যা কিছু বলেন, মূলত এই বইটাকেই ফলো করা হয়। তো সেক্ষেত্রে আপনারা বিস্তারিত প্রস্তুতির জন্য কিন্তু আপনারা এইটা নিয়ে কাজ করতে পারেন, অর্থাৎ পাশে একটা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই বইটা রেখে দিতে পারেন আপনাদের বিস্তারিত সহায়কের জন্য।
তো আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি জ্যোতিচিহ্ন, আগে জ্যোতিচিহ্নের একটু আসলে পরিচয়টা আমরা জানি। জ্যোতিচিহ্ন কাকে বলে, এটা হচ্ছে সংজ্ঞা। এবং সে সাথে আমরা একটু ইতিহাসটা একটু আলোচনা করি যে আসলে জ্যোতিচিহ্ন কিন্তু বাংলা ভাষায় একসময় ছিল না। কেউ কি বলবেন জ্যোতিচিহ্ন প্রথম কে প্রচলন করেন বা বিরাম চিহ্ন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যাকে যার অনেকগুলো সাহিত্যে অনেক অবদান আছে, গদ্যের জনক বলা হয়, সে সাথে জ্যোতিচিহ্ন বিরাম চিহ্ন তিনি প্রচলন করেছেন। তাহলে প্রচলন করলেন কিভাবে, তিনি কি আবিষ্কার করেছেন? কেউ বলবেন? তিনি কিন্তু তিনি কি আবিষ্কার করেছেন এটা স্যার একটু বলবেন, তিনি বলছেন আর কি কথাটা। আর যে রেসপন্স করবেন যা জানেন, আসলে আমরা তো প্রশিক্ষণে বলি, প্রশিক্ষণে একটা কথাই বলি যে আপনাদের বেশি বেশি করে কথা বলতে হবে, রেসপন্স করতে হবে। তো তিনি কিন্তু এটা আবিষ্কার করেন না, তাহলে ইনি এটা কি করছেন? অ্যাডাপ্টেশন। অর্থাৎ অথবা তিনি ইংরেজি ভাষা থেকে, ইংরেজি ভাষায় এগুলো ব্যবহৃত হয়, তখন সেটাকে নিয়ে আসা কি করা হয়েছে, অ্যাডাপ্টেশন করা হয়েছে বাংলা ভাষাতে। আমরা জানি যে আগে কিন্তু এক সময় আহ গদ্য বলতে তেমন কিছু ছিল না। দলিল, দস্তাবেজ, চিঠিপত্র এইগুলো ছাড়া গদ্য মানে সাহিত্য জগতে গদ্য বলতে কিছু ছিল না, সবকিছু পদ্মা করে। আমরা আগের যে কাহিনী কেচ্ছা বা পুঁথিগুলো দেখতে পাই, সেগুলো সবগুলো কিন্তু ঘটনাগুলো কিন্তু লেখা আছে কিভাবে, মূলত পদ্যের আকারে। এবং তখন বিরাম চিহ্নের প্রচলন ছিল কি, দুইটি। একটা ছিল হচ্ছে এক দাড়ি আর একটা দুই দাড়ি। এক দাড়ি, আর দ্বিতীয় লাইনে যে দুই দাড়ি। তো এটা ছিল একটা প্রচলিত আর কি বিরাম চিহ্ন, অর্থাৎ আমাদের প্রাচীন কাল থেকে। পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বাংলা গদ্যের আবিষ্কার করেন বা সূচনা করেন, নিশ্চয়ই উনি প্রভাবিত হয়েছেন ইংরেজি বা অন্য কোনো সাহিত্য থেকে, অন্য কোনো ভাষা থেকে। তখনই কিন্তু উনি তার গদ্যতে এই বিরাম চিহ্নের ব্যবহারটা শুরু করেন, তারপর থেকে মূলত বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহারটা চলে আসছে। তো আমরা দেখি ছাড়া কি লেখা আছে, জ্যোতি চিহ্ন মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতি চিহ্ন বলে। আমরা আসলে কম বেশি সবাই জানি, আমরা কম বেশি সবাই পড়ছি যে আসলে কোথায় থামতে হবে, কোথায় থামা যাবে, কোথায় থামা যাবে না, এইটার সম্পর্কিত যেই আহ নির্দেশনা, সেটা হচ্ছে কি জ্যোতি চিহ্ন। তাহলে মুখের কথাকে, অর্থাৎ আমরা যে মুখে বলতেছি, এটাকে যখন আমরা লিখিত রূপ দেব, এই দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে, মানে কোথায় কম থামতে হবে, কোথায় বেশি থামতে হবে, কোথায় থামা যাবে না, এই সকল বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতি চিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু কিছু জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয়। স্যার এটা আমরা সহজ একটা উদাহরণ দিতে পারি যে বক্তব্যকে কিভাবে স্পষ্ট করে। আমরা কম বেশি সবাই জানি, একটা প্রচলিত উদাহরণ আছে যে এখানে অনেক সময় দেওয়ালে দেওয়ালে লেখা থাকে যে এসব এখানে পেশাব করিবেন, না করলে 50 টাকা জরিমানা। তাহলে এই যে কোমার ব্যবহার, এই কোমাটা যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমার কিন্তু বক্তব্য, অর্থাৎ বক্তব্য ছিল একটা যে এখানে আসলে আহ জরুরি কাজ, অর্থাৎ এইটা করা নিষেধ, কিন্তু এই কমার ব্যবহারের কারণে কিন্তু এটা কি হয়ে যাবে, ঠিক উল্টা হয়ে যাবে। এরপর লেখা হয়েছে জ্যোতি চিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বলা হয়। অর্থাৎ এটাকে বিরাম চিহ্ন, বিরতি চিহ্ন, জ্যোতি চিহ্ন বিভিন্ন নামকে অভিহিত করা হয়। তো স্যার এটা যেহেতু হুবহু আমাদের টেক্সট বই থেকে নেয়, তাহলে এটাও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে আসলে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নকে আর কি কি নামে অভিহিত করা হয়। যেহেতু আমাদের এমসিকিউ হবে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। বাংলা ভাষায় প্রচলিত জ্যোতি চিহ্নগুলো হলো, এটা পরের স্লাইড আছে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এক নম্বর হচ্ছে দাড়ি, প্রথমে হচ্ছে দাড়ি। এরপর হচ্ছে কমা। কমা শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, অর্থাৎ দাড়িটাকে হয়তোবা বাংলাতে আনা আনা হয়েছে, কিন্তু কমা শব্দটা কিন্তু ইংরেজি শব্দ। এটা যেহেতু আসলে বাংলায় এটার কোনো পরিভাষা নাই, এই জন্য আর কমার কোনো অনুবাদ করা হয়নি, এটাকে কমাকে কমাই রাখা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সেমি কোলন। কোলন আমরা জানি কোলন আছে, এরপর সেমি কোলন, অর্থাৎ সেমি মানে অর্ধেক, আর কোলন মানে হচ্ছে কি কোলনের অর্ধেক, হ্যাঁ? এখানে মানে চিহ্নটা একটু ভুল আছে, অর্থাৎ আমি তাহলে কপি করেছি, যার কারণে একটু ভুল থাকাটা স্বাভাবিক। এটাকে আমরা ওভারলোড করবো। এরপর হচ্ছে প্রশ্ন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ চিহ্ন বা যেটা বলি আর কি আমরা ইংরেজিতে, অথবা হুরুফুল ইস্তিফহাম যেটাকে আরবিতে বলা হয়। এরপর হচ্ছে বিস্ময় চিহ্ন। এরপর একটা হচ্ছে হাইফেন, ড্যাশ। হাইফেন এবং ড্যাশ দেখতে কিন্তু একই রকম,
একই রকম হলেও কিন্তু আসলে ব্যবহারগত পার্থক্য আছে, সেটা ইনশাল্লাহ আমরা সামনে গিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। এরপর আছে হচ্ছে বিন্দু, অর্থাৎ আসলে একটু কিন্তু পার্থক্য আছে। আর যেটা ইংরেজি ফুল স্টপ, তো ইংরেজির ফুল স্টপ কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু বিন্দু আছে। সে বিন্দুর প্রচলন কোথায় সেটা আমরা দেখব। এরপর হচ্ছে ত্রিবিন্দু অর্থাৎ থ্রি ডট, ইংরেজিতে বলা হচ্ছে ডট, আর ত্রিবিন্দু হচ্ছে থ্রি ডট, অর্থাৎ তিনটা বিন্দু একসাথে থাকবে, সেটা হচ্ছে থ্রি ডট বলা হচ্ছে। আর সাধারণত যখন কোথায় বিলুপ্ত করা হয়, লোপ করা হয়, হজফ করা হয়, নাই কোথায়? সেক্ষেত্রে এই ত্রিবিন্দুটা ব্যবহার করা হয়। আমার কাছে। এরপর হচ্ছে উদ্ধার, উদ্ধার হ্যাঁ। চিহ্ন। আহ, আসলে কিছুটা টাইপিং মিস্টেক দেখতে পাচ্ছি। টাইপিং মিস্টেক বলতে আসলে আমি এটা পিডিএফ থেকে কপি করছি, কপি করার কারণে সেক্ষেত্রে কিছুটা এলোমেলো থাকতে পারে। যেহেতু আসলে প্রুফ দেখার সময় পাইনি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে এটা আমরা সংশোধন করবো ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে সেমিকোলনটা ঠিক হবে আর কি। জি স্যার, এটা হচ্ছে উদাহরণ চিহ্ন আর কি, অর্থাৎ কোটেশন। আর যখন quotation আমরা জানি যে স্পিসে, তাই না, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ, স্পিচে কিন্তু এই কোটেশন মার্কের কিন্তু খুব প্রচলন আছে। এছাড়া কি বন্ধনী, যেটাকে আমরা ব্রাকেট বলি। তো এই ব্রাকেট আবার তিন ধরনের আছে: ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এরপর একটা হচ্ছে বিকল্প চিহ্ন, অর্থাৎ অবলিক, যেটাকে আমরা অবলিক হিসেবে জানি, সেটা হচ্ছে বিকল্প চিহ্ন। অর্থাৎ এইটা অথবা এইটা, সেটা হচ্ছে বিকল্প চিহ্ন। তো এইগুলো হচ্ছে মূলত মোট জ্যোতি চিহ্নগুলো। এখন এইগুলোর বিস্তারিত ব্যবহার ইনশাল্লাহ আমরা শিখব। স্যার আপনারা একটু অংশগ্রহণ করেন, কেউ একটু পাঠ করেন দাড়িটা। যে কোনো একজন সম্মানিত সদস্য চুপ করুন। জি, আমার কথা। দাড়ি। জি। স্যার আমি পড়তেছি। জি জি, চুপ করুন। দাড়ি। দাড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। যেমন প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে। যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কি ঘটেছিল। দুই, কমা। কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশ একটি 6টি ঋতুর দেশ। নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে। সুজন, দেখো তো কে এসেছে। কাল তুমি যাকে দেখেছো তিনি আমার বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পাপকে ঠেকাবার জন্য কিছু না করেই তো পাপ। আব্বা এটা খুলে না। ছি, ছি, ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে এটা, হ্যাঁ, পাঠ করার জন্য। তাহলে একবার পাঠলাম, আমরা আবার একটু দেখি আসলে শেষেতে আমরা মনে হয় একটু ইংরেজির সাথে মিলেলেও আমাদের জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে দাড়ি, যেটাকে আমরা ফুল স্টপ বলি, অর্থাৎ একটা পূর্ণ বাক্য সমাপ্ত হলে পারে সমাপ্তি নির্দেশ করে, এবং এটা হচ্ছে বাক্যের শেষে থাকে। আমরা কম বেশি এটা সবার সাথে সবাই পরিচিত, তারপর জাস্ট একটু আলোচনা করতেছি। যেমন একটা উদাহরণ হচ্ছে কি, এখানেও কিছুটা মিস্টেক আছে। যেমন উপর একটা ই হবে, কোলন হবে। প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে, যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কি ঘটেছিল। তাহলে এই দুইটাই কিন্তু আসলে পরিপূর্ণ বাক্য। তো পরিপূর্ণ বাক্যের শেষে আমরা দেখতে পাচ্ছি যে দাড়িটা ব্যবহার করা হয়েছে। দুই নম্বরে আসে কমা। ব্রাকেটের ভিতরে কমার চিহ্নটা দেওয়া আছে। কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। স্যাররা শেষে একটু বলি আসলে, আমরা যখন বিসিএস পড়াশোনা করছি তখন মূলত মনির চৌধুরী কর্তৃক রচিত যে গ্রামার ছিল বা বাংলা ব্যাকরণ ছিল, সেটা আমরা ফলো করেছি। তো সেখানে একটা সময়েরও একটা দেওয়া ছিল, যে কোনটার ক্ষেত্রে কতটুকু সময়। যেমন দাড়ির ক্ষেত্রে ছিল 1 সেকেন্ড, এটা আহ, কমার ক্ষেত্রে হয়তো বা 1 সেকেন্ডের অর্ধেক সময়, বা এক বলতে যতটুকু সময়। কিন্তু নতুন বইয়ে আমি এটা আসলে দেখতে পাই না, যার কারণে সেটা আর আলোচনা আনতেছি না। জাস্ট এমনি বলার জন্য আর কি আমরা বললাম।
এই যে দা জিবি ড্যাশ কোলন 1 সেকেন্ড, মানে দাড়ি জিজ্ঞাসা বিস্ময় ড্যাশ কোলন, এর আগের এই বইটাই নাই। জি জি, আসলে হ্যাঁ, আসলে নতুন করে লেখা হয়েছে তো, যার কারণে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন। স্যাররা আমরা একটা কথা মনে রাখবো যে ভাষা নদী এবং জীবন সতত প্রবাহমান, সতত চলমান। এর কিন্তু চলছে তো চলছে। তো সুতরাং আসলে অনেক কিছুই পরিবর্তন পরিবর্তন হয়ে যায়। ভাষা কিন্তু কখনোই এক জায়গায় স্থির থাকে না, এর কাজই শুধু চলা। তাহলে সামান্য বিরতি নির্দেশ করতে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে কমা। এটা হচ্ছে একটা। আবার কিন্তু আরেকটা ব্যবহার আছে, যে শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তাহলে এখানে যেহেতু কিন্তু প্রত্যেকটা একই রকমের জিনিস, প্রত্যেকটাকে আলাদা আলাদা করার জন্য কিন্তু কমা ব্যবহৃত হয়েছে। ও বসন্ত বাংলাদেশে এই 6টি ঋতুর দেশ। আবার একটা আছে নিবিড় অধ্যবসায়। এটা একটা আহ পর্ব। কঠোর পরিশ্রম ও সমানুষ্ঠিত, অর্থাৎ তিনটা ক্রাইটেরিয়া বলা হয়েছে, থাকলে পরে সফলতা আসবে বা সাফল্য আসবে। তাহলে সফলতা কিন্তু তিনটা শর্ত এখানে বলা আছে। এই তিনটা শর্তকে কিন্তু প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা করে উদ্দেশ্য করা হয়েছে, এবং এক্ষেত্রে যেহেতু তিনটা এবং একটা ও তো যেহেতু আছে, ও কমার কাজ করছে, এবং নিবিড় অধ্যবসায়ের পরে কিন্তু কমাটা ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটা থেকে আরেকটাকে আলাদা করার জন্য। এরপরে দেখেন সম্বোধন। সম্বোধনের ক্ষেত্রেও কিন্তু কমাটা ব্যবহৃত হয়। সুজন, তাই না? এখানে সুজন, দেখ তো কে এসেছে। তাই এটা কিন্তু সুজন। আবার মাঝে মাঝে কিন্তু আমরা এটাও দেখতে পাইতাম যে আসলে সম্বোধনের পরে অনেক ক্ষেত্রে আবার বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। তো যেহেতু এটা লেটেস্ট, আমরা মূলত আসলে এটাই ফলো করব। অনেক ক্ষেত্রে আমরা এমনও দেখতে পারি যে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। কাল তুমি যাকে দেখেছো তিনি আমার বাবা। এখানে কিন্তু তার আবার বাক্যের যে থাকে, তাই না? বাক্যের যে বিভিন্ন অংশ আছে, দুইটা অংশ নিয়ে একটা বাক্য, অর্থাৎ শর্তযুক্ত বাক্য আছে। এই শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে কিন্তু এখানে কমা ব্যবহার করা আছে। এরপর আবার আছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এখানে কিন্তু উক্তি, তাই না? পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি যেটা আছে, এখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে কমার ব্যবহার করা হয়েছে। তো স্যাররা আপনার সামনে আগে, তাই না? এটা তো আমরা দেখতে পেলাম, এখন আমরা একটু সামনে আগে। এখন আসি সেমিকোলন, যেটা আসলে আগে কোলন আলোচনা করলে ভালো হতো, কিন্তু যেভাবে দেওয়া আছে আমাদের বোর্ড বইয়ে, আমরা সেভাবে আলোচনা করব। সেমিকোলন, স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এক বাক্যকে, কি একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে, অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন এখানে আবার টাইপিং মিস্টেক আছে, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে এটা আমরা সংশোধন করে নেবো ইনশাল্লাহ। আসলে প্রথমে চেয়েছিলাম যে সরাসরি বইয়ের যে পিডিএফ আছে সেটাকে শো করতে। আসলে পিডিএফ এর লেখাগুলো একটু ছোট, ছোট দেখা যায়, এই জন্য ওখান থেকে কপি করছি। তাছাড়া লেখা আছে যে যেমন সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। তাহলে এটা কিন্তু স্বাধীন, দুইটাই স্বাধীন বাক্য, কিন্তু একটা একটা সাথে কিন্তু কি আছে, সম্পর্কযুক্ত। আর একটা বাক্য আমরা দেখি, কোনো বইয়ের সমালোচনা করা সহজ, কিন্তু বই লেখা অত সহজ না। তাহলে একটা বাক্যের সাথে কিন্তু আরেকটা বাক্যের একটা সম্পর্ক আছে। আবার আরেকটা দেখি, আরেকটা বাক্য আছে যে তিনি পড়েছেন বিজ্ঞান, পেশা ব্যাংকার, আর নেশা সাহিত্য চর্চা। তাহলে তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু যেহেতু একই ব্যক্তির সাথে সম্পর্কিত, এখানে কিন্তু সেমিকোলন এর ব্যবহারটা করা হয়েছে। এছাড়া এগুলো আসলে পরীক্ষা কিভাবে আসবে, আমাদের কিন্তু কোনো জ্যোতি চিহ্ন ছাড়া, বিরাম চিহ্ন ছাড়া একটা বাক্য থাকবে। তখন এটা বলা হবে যে আসলে এইখানে কোনটা ব্যবহৃত হবে, কোন চিহ্নটা ব্যবহৃত হবে। যেহেতু আমাদের এমসিকিউ টাইপ হবে, আসলে আমাদের যখন লিখিত ছিল, তো লিখিতের ক্ষেত্রে অনুচ্ছেদ থাকে, এবং বলা হয়ে থাকে যে অনুচ্ছেদে জ্যোতি চিহ্নের ব্যবহার করুন। এখানে যেহেতু এমসিকিউ হবে, তো এমসিকিউ তো আসলে পুরো অনুচ্ছেদ দেখার সুযোগ থাকবে না, হয়তোবা সেখানে
দেখা গেলো যে একটা ছোট বাক্য দিল, সেই বাক্যে তিনটা জ্যোতিচিহ্ন আছে, সেই জ্যোতিচিহ্ন অপশন দিয়ে ক খ গ ঘ অপশন দিয়ে এলোমেলো তিনটা জ্যোতিচিহ্ন ব্যবহার করা হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে তিনটা জ্যোতিচিহ্ন আসবে, বিরাম চিহ্ন আসবে, সেখান থেকে আপনাকে বেছে নিতে হবে, হতে পারে। এখন আসি প্রশ্ন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। আমরা সহজভাবে বুঝি যে আসলে কোনো কিছু জিজ্ঞাসা, কোনো কিছু জানতে চাওয়ার জন্য যদি হয়, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু যদি চিহ্ন, এই প্রশ্নবোধক চিহ্ন বসে। এখানেও কিছু টাইপিং মিস্টেক আছে। এটা হচ্ছে তারা কখন এসেছে, মূলত হবে এটা। আচ্ছা, এখন এটা আমি এখনই একটু কারেকশন করে নিই। এটা মূলত 104 নম্বর পৃষ্ঠা ছিল এবং বইয়ের নামও ছিল, দুঃখিত আমি। তাহলে স্যাররা এখানে হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে তারা কখন এসেছে, তাহলে নিশ্চয়ই কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া। এই যে জানতে চাওয়া, অর্থাৎ কোনো কিছু জানতে চাওয়া, সেটা হচ্ছে কি মূলত ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন অথবা হুরফুল ইস্তেফহাম যেটা বলি, মূলত এটি। এবং শেষে আরেকটা আছে যে বাংলাদেশের রাজধানীর নাম কি। তাহলে এটা সহজ বিষয়, এটা আসলে ততটা জটিল না, এগুলো কমনই পড়ে। এরপর আসি বিস্ময় সূচক চিহ্ন বা বিস্ময় চিহ্ন যেটাই বলি আর কি। সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। তার বিস্ময়ের চিহ্নকে কি সম্বন্ধ চিহ্ন বলে? জি। বিস্ময়ের চিহ্নকে কি ওই যে সম্বোধন চিহ্ন বলে? আর যে আমি বলছি যে আসলে আগে কিন্তু সম্বোধনের ক্ষেত্রে, এখন কিন্তু কমা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এটা হচ্ছে সর্বশেষ 2025 সালের লেটেস্ট বই। আমরা কিন্তু এর আগেও বলে আসছি যে সম্বোধনের ক্ষেত্রে কিন্তু আগে কি করা হতো, বিশেষসূচক চিহ্ন ব্যবহার করা হতো। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমা ব্যবহার করা হচ্ছে। আসলে স্যাররা সময় সময় কিন্তু বাংলা একাডেমি বা অন্যান্য কর্তৃপক্ষ কিন্তু অনেক রকমের পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন, সংশোধন বিভিন্ন কিছু হয়ে থাকে। তো এখন যেহেতু এটা সরাসরি উল্লেখ নেই, সেটা আমরা আমরা না বলি। এবং প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড, এরা বিসিএস এর প্রশ্ন বলেন, অ্যাডমিশন টেস্ট বলেন, এনটিআরসি বলেন, যত রকমের চাকরি পরীক্ষা বলেন, বাংলা ব্যাকরণ যেহেতু সব জায়গাতেই আছে, বাংলা সব জায়গাতেই আছে। তো বাংলা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড কোনটাকে ধরা হয়, মূলত এই যে বোর্ড বই আছে, বোর্ড বইয়ে যা থাকবে সেটা ভুল থাকুক শুদ্ধ থাকুক। ইতিহাসে ইতিহাসে কিন্তু অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক আছে, ইতিহাসে অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বিতর্ক আছে। তো বিতর্ক থাকলেও আমাদের বোর্ড বইয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল। সেটা ভুল হোক শুদ্ধ হোক সেটা দেখার বিষয় না, যেহেতু এটা মূলত পাশ ফেল কেন্দ্রিক একটা বিষয়। যেহেতু প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন উত্তর দেওয়া হবে। তো হ্যাঁ, এগুলো নিয়ে ডিবেট হতে পারে, আলোচনা হতে পারে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেহেতু পরীক্ষা রিলেটেড বিষয়, এখানে টু দা পয়েন্ট আমাদের টেক্সট বই, বোর্ড বইয়ে যেটা থাকবে সেটাই ফাইনাল। স্যার বুঝতে পারছি তাই না? এখন আছে স্যার একটা হাইফেন। তাহলে এখানে বিশেষ সূচক, তাহলে বলছে কি সে আর চাকরি করবে না, বলে যে অবাক হয়ে গেছে তাই না, মানে চাকরি ছাড়ার পরে আসলে একদম অবাক হয়ে গেছে। তাহলে কি সে আর চাকরি করবে না, এটা হচ্ছে বিশেষ সূচক। এবং আরেকটা হচ্ছে কি, একজনের গান শোনার পরে তার কণ্ঠ শুনে মোহিত হয়ে গেছে, বিমোহিত, কারণটা হচ্ছে কি তার গানের কণ্ঠ দারুণ, তার মানে এটা কি সে বিস্মিত হয়েছে। তো বিশেষ সূচক শব্দ বাক্যের শেষে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এরপর আসি হাইফেন। তো বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়। অর্থাৎ একাধিক পদ, পদ বলতে কিন্তু আমরা কি বুঝি স্যার, পদ কি আর শব্দ কি একটু বলবেন? এই যে ভুলভাল বলেন কোনো সমস্যা নেই, একটু বলবেন নাকি যে কেউ একটু পদ এবং বাক্য মানে শব্দ কি আর পদ কি, এটা কি জানা আছে কিনা? জি ধন্যবাদ। আসলে আহ প্রত্যেক শব্দ যে কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন সেটা পদ হয়ে যায় আর কি। মূলত পদ আর শব্দ একই, শব্দটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা বিচ্ছিন্ন একটা বিষয়। আর এই শব্দটাই যখন বাক্যে ব্যবহৃত হয়ে যায় তখন সেটাকে আমরা পদ বলি। যেমন কলম, যদি এটা শুধু কলম বলে তখন এটা কি একটা শব্দ। আমার একটি কলম আছে, তখন এই কলমটা কিন্তু একটা কি পদ, যেহেতু বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে একাধিক পদকে মানে একাধিক শব্দ বা যেটাই বলি আর কি, পদকে বা শব্দকে সংযুক্ত করে সেটা করতে হাইফেন ব্যবহৃত হয়।
যেমন কি আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই দেশের কল্যাণে কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে জাতি ধর্ম বর্ণ তিনটা বিষয়কে একসাথে সংযুক্ত করা হয়েছে, এই জন্য কিন্তু হাইফেনটা ব্যবহৃত হয়েছে। এবং এটা ব্যবহার কিন্তু আমরা খুবই দেখতে পারবো হচ্ছে সমাসের ক্ষেত্রে গিয়ে। যখন দ্বন্দ্ব সমাসগুলো আলোচনা করবো তখন কিন্তু দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসে কিন্তু অবশ্যই কি থাকে, সব ক্ষেত্রে থাকে না, ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো ভিন্ন বিষয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হাইফেনের ব্যবহারটা থাকে। এরপর আসে ড্যাশ। তো দুটো দেখতে একই রকমের কিন্তু একটু পার্থক্য আছে। তাহলে বলি হচ্ছে যে সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণতর কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ ব্যবহৃত হয়। দুঃখিত, এখানে কিছুটা মিস্টেক হয়েছে, আমি সরাসরি বইটা ওপেন করতেছি। এবং সরাসরি বই এবং স্ক্রিনশটটা সরাসরি আমি সংযুক্ত করি। তো স্যার আসলে আমরা সবসময় ফলো করবো হচ্ছে আমাদের এই বোর্ড বইটাকে, যেটা 2025 সালে এসেছে। 2025 সালের জন্য পরিমার্জিত, অর্থাৎ পরিমার্জন করা হয়, অনেক কিছু সংযোজন বিয়োজন করা হয়, এই জন্য 2025 সালে যে বইটা আছে। এখান থেকে আমরা সরাসরি একদম চলে যাব আমাদের জ্যোতিচিহ্ন অংশে, সেটা হচ্ছে 103 নম্বর পৃষ্ঠায় আছে। স্ক্রিনটাকে স্যার একটু বড় করি, তাহলে আমরা সবাই বুঝতে পারবেন। যারা বিশ্বাস শূন্য, বিশ্বাস শূন্য দেখা হচ্ছে হাইফেন, এরপর হচ্ছে ড্যাশ। আসলে আমার যে কপি করেছিলাম সেখানে আমার ড্যাশ এই চিহ্নটা মূলত আসলে মিসিং হয়ে গেছিল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। স্যার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছি আমরা? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে এখন আসি ড্যাশ। সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ ব্যবহৃত হয়। যেমন বাংলাদেশ দল জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। তাহলে এটা কিন্তু একটার সাথে, অর্থাৎ ব্যাখ্যাযোগ্য, তাই না? অর্থাৎ দুইটা মিলে একটা এখানে দুইটা বাক্য ছিল, দুইটাকে বাক্যকে একটা বাক্যে পরিণত করা হয়েছে। এরপর দেখেন যে ওই লোকটি লোকটি, তাহলে মূল বাক্য কিন্তু ওই লোকটি আমার মামা। এটাকে কিন্তু আবার একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। লোকটি আসলে লোকটিকে, এই লোকটির আবার পরিচিত দিচ্ছে দিচ্ছে সেটা হচ্ছে ওই লোকটি যিনি গতকাল এসেছিলেন, তিনি আমার মামা। তাহলে সরল বাক্য এটা কিন্তু সহজভাবে কি ছিল, যে ওই লোকটি আমার মামা। এটাকে আরেকটু সেই লোকটি সম্পর্কে আরেকটা অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু এই ড্যাশ শব্দটা নিয়ে আসা হয়েছে। তখন কিন্তু ওই লোকটি, কোন লোকটি, যিনি গতকাল এসেছিলেন, তিনি আমার মামা। আশা করি আমরা ড্যাশ সম্পর্কে জানতে পেরেছি। এর পাশে হচ্ছে কোলন। বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ স্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়। যেমন, অর্থাৎ স্যাররা তাহলে হচ্ছে কয়টা, একটা হচ্ছে যে প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশ ব্যাখ্যা করা
এই ব্যাখ্যা করার জন্য এবং উদাহরণ স্থাপনের জন্য সাধারণত কোলন ব্যবহৃত হয়। আমরা দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে। ভাষার দুটি রূপ, এরপরে কোলন, কথ্য ও লেখ্য। এইগুলো একটা উদাহরণ। আবার একটা আছে যে সভার সিদ্ধান্ত হলো প্রতি মাসে সব সদস্যকে 10 টাকা করে চাঁদা দিতে হবে। তাহলে এটা কিন্তু সিদ্ধান্ত, অর্থাৎ দ্বিতীয় অংশ কিন্তু ব্যাখ্যা, তাই না? প্রথম অংশে যে সবার সিদ্ধান্ত হয়েছে, সেই দ্বিতীয় অংশে এসে সেই সিদ্ধান্তটা লেখা হয়েছে। এর পাশে স্যার 9 নম্বর হচ্ছে উদ্ধৃত চিহ্ন। তো আগে আসলে উদাহরণ চিহ্ন ছিল, যেহেতু উদাহরণ চিহ্ন আছে, এটা আমরা এই শব্দটা এইভাবে ব্যবহার করি। অর্থাৎ কোন জিনিসকে কোটেশন, যেটাকে ইংরেজিতে আমরা কোটেশন বলি, কোটেশন মার্কও বলা হয়, ইংরেজিতে বলা হয়। কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধার চিহ্নের ব্যবহার হয়। উদ্ধার চিহ্ন দুই রকম, একক ও দ্বৈত। যেমন সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। তাহলে স্যাররা আমরা একটু দেখি যে আসলে এই উদ্ধার চিহ্ন কোথায় এককভাবে ব্যবহৃত হয়, কোথায় দ্বৈতভাবে ব্যবহার করা হয়। তাহলে এককভাবে ব্যবহার করা হয় যদি সেটা কোনো একটা শব্দ হয়, শব্দ বা পদ হয়। শব্দ বা পদের ক্ষেত্রে যেমন সিরাজউদ্দৌলা, বা কোনো একটা বইয়ের নাম, পুস্তকের নাম, কোনো একটা জায়গা, বিশেষ বিশেষ কোনো জায়গার নাম, সেক্ষেত্রে কিন্তু সেই শব্দটাকে, যখন শুধু শব্দকে করা হচ্ছে বা পদকে করা হচ্ছে, তখন কিন্তু একক হবে। যেমন সিরাজউদ্দৌলা, এটা একটা ঐতিহাসিক নাটক। তো এই সিরাজউদ্দৌলা এই শব্দটাকে কিন্তু কি করা হয়েছে, উদ্ধার উদ্ধার করা হয়েছে, উদ্ধার উদ্ধার চিহ্ন দ্বারা উদ্ধার করা হয়েছে। এরপরে দেখেন, যখন বাক্যকে উদ্ধার করা হবে, তখন কিন্তু এই উদ্ধার জন্য ব্যবহৃত হবে, তবে সেটা কিন্তু কি হবে, দ্বৈত হবে। যেমন দ্বিতীয় উদাহরণটা আসছে, আমাদের কণ্ঠ শুনে প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো। ও আপনারা এসে ও আপনারা এসে গেছেন, বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো? তাহলে এখানে কিন্তু প্রিয়ন্তী যেই কথাটা বলছে, সেই কথাটা কিন্তু সরাসরি উল্লেখ করা হয়েছে। আমাদের যে প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি, তো এখানে উক্তির ব্যবহার ডিরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তাহলে যেহেতু পুরো বাক্যটা কোট করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুরো বাক্যটাকে এই উদ্ধার চিহ্নের ভিতরে আওতায় আনা হয়েছে। এবং যেহেতু এটা পুরো বাক্য, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে দ্বৈত উদ্ধার চিহ্ন। এরপর আসি হচ্ছে বন্ধনী, ব্রাকেট যেটাকে আমরা বলি ইংরেজিতে। মূলত ইংরেজ থেকে এগুলো আসছে। স্যাররা দেখবেন যে আসলে অনেকগুলো পরিভাষা কিন্তু আর অনুবাদ করা হয় নাই। যেমন কোলন, হাইফেন, ড্যাশ, এরপর হচ্ছে সেমিকোলন, কমা। তো এগুলো কিন্তু হুবহু ইংরেজ থেকে নিয়ে আসা হয়েছে। কিছু কিছু অনুবাদ করা হয়েছে, যেগুলো পাওয়া গেছে পরিভাষা, আর অন্য বাকিগুলো কিন্তু ওইভাবে রেখে দেওয়া হয়েছে। তো বন্ধনী, বন্ধনী বলতে আমরা ব্র্যাকেট বুঝি। তো ব্র্যাকেট আমরা অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনী ব্যবহার হয়। তাহলে কিন্তু এখান থেকে একটা যদি তথ্য হয়, তাহলে যদি প্রশ্ন আসে যে বন্ধনী কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে দুইটা আমরা দেখতে পাচ্ছি দুইটা। এক নাম্বার হচ্ছে যে অতিরিক্ত তথ্য উপস্থাপন, অর্থাৎ যে কোনো জিনিস সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেওয়া। এবং দুই নাম্বার হচ্ছে কাল নির্দেশ, অর্থাৎ সময়কে নির্দেশ করবে। বন্ধনী তিন প্রকার: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এখানে এই বন্ধনের চিহ্নগুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখি, প্রথমে প্রথম বন্ধনী ব্যবহার করা হয়েছে। তিনি বাংলা ভাষার বিবর্তন নিয়ে আলোচনা করবেন। তাহলে এই বিবর্তন বলতে তার একটা নির্দিষ্ট স্পেসিফিক কিছু একটা তথ্য বোঝানো হয়। তাহলে এই বিবর্তন শব্দটাকে আরো আহ স্পষ্ট করার জন্য অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, যে চর্যাপদের সময় থেকে পরবর্তী সময়। তো চর্যাপদের সময় থেকে পরবর্তী যে সময় আছে, সেই সময়টাকে মূলত বিবর্তন বলা হয়। তাহলে এই বিবর্তন সম্পর্কে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ বা অতিরিক্ত তথ্য যেটাই বলে আর কি, সেটা কিন্তু এখানে ব্র্যাকেটের ভিতরে দেওয়া হয়েছে। এবং আরেকটা বলা হচ্ছে কি যে কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনী ব্যবহার করা হয়। এখানে কিভাবে আসলো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আহ, কাজী নজরুল ইসলাম, তো ঐতিহাসিকভাবে যখনই কোনো ব্যক্তিকে আলোচনা করা হয়, তখন কিন্তু তার সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়, সেটা হচ্ছে তার জন্মসাল এবং মৃত্যুসাল। তাহলে আমরা আসলে তাকে বুঝতে পারি যে তিনি, ইতিহাস তো বিশাল অংশ, হাজার হাজার বছর
এর ভিতরে তিনি আসলে কোন অংশে বসবাস করছেন বা কোন অংশে এই পৃথিবীতে বর্তমান ছিলেন সেটা আমরা বুঝতে পারি। তো কাজী নজরুল ইসলাম ব্রাকেটে কিন্তু তার জন্ম সন এবং মৃত্যু সনটা উল্লেখ আছে। দেখেন স্যাররা, এখানে কিন্তু আবার বিদ্রোহী কবি, হ্যাঁ এই বিদ্রোহী কবি এখানে কিন্তু আবার উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা একটা উপাধি, এই জন্য কিন্তু এটাকে একক উদ্ধার চিহ্নতে আবদ্ধ করা হয়েছে। এরপর আসে 11 নম্বর হচ্ছে বিন্দু। বিন্দু দেখেন আসলে কয়টা, দুইটা বিষয় আছে এখানে, সরাসরি দুইটা বিষয় উল্লেখ আছে যে দুইটা বিষয়ের ক্ষেত্রে বিন্দু ব্যবহৃত হয়। একটা হচ্ছে যে শব্দ সংক্ষেপ। শব্দ সংক্ষেপ অর্থাৎ আমরা এখানে দেখতেছি সরাসরি ডক্টর। তো ডক্টরটা অনেক বড়, তো এটা তাহলে লিখতে অনেক সমস্যায় পড়তে হয়, এই জন্য এটাকে সংক্ষেপে নিয়ে আসছে ড। ড বিসর্গ। তাহলে ডক্টরের সংক্ষিপ্ত রূপ কিন্তু কি, ড বিসর্গ। তাহলে বা বিন্দু, বিন্দু যেটা ড বিন্দু আর কি, অর্থাৎ আমরা এটাকে বিন্দুই বলি। তাহলে শব্দ সংক্ষেপের ক্ষেত্রে বিন্দু ব্যবহৃত হয়। এরপর হচ্ছে ক্রম নির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয়। অর্থাৎ এক ক্রম নির্দেশ বলতে এটা অর্ডার, কোনটা পরে কি আছে, অর্থাৎ 1 2 3 4 এগুলো বোঝাতে এক্ষেত্রে কিন্তু বিন্দু ব্যবহৃত হয়। এবং নিচে সুন্দর করে এটা উদাহরণ দেওয়া আছে। ড্র বিন্দু, অর্থাৎ এখানে ডক্টর ছিল, সেই ডক্টরটাকে সংক্ষিপ্ত ভাবে ড লেখা হয়েছে। আমরা আসলে এই নিয়মের ভিতরে কিন্তু আমরা একটু বলি, আমরা কিন্তু মোহাম্মদ যে লিখি, তো আগে কিন্তু মো দিয়ে বিসর্গ দিতাম, বিসর্গ। তো এইটা হচ্ছে আগে একটা প্রচলিত রীতি ছিল, কিন্তু পরবর্তীতে নতুন যে সংযোজন বা বর্তমানে যে প্রচলিত রূপ, সেখানে কিন্তু আমরা, অর্থাৎ কোনো কিছু শব্দ সংক্ষেপ করলে সেটা কিন্তু বিন্দু দিতে হবে। তো আমাদের আমাদের যেমন আমারটাও আছে। তো আমাদের আগে আসলে আহ, যেভাবে আমরা লিখতাম, আমাদের সার্টিফিকেট যেভাবে যেহেতু এবং এনআইডি কার্ডে যেহেতু এইভাবে আছে, আমরা এইভাবে লিখতে হবে। তো নতুন ব্যবহারের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বিন্দু ব্যবহার করব। যেমন মোহাম্মদ, মোহাম্মদটা কিন্তু আমরা সংক্ষিপ্ত করে লিখি মো বিসর্গ। এটা হচ্ছে আমাদের প্রচলিত রূপ, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে পরিমার্জিত বিষয় আছে সেই অনুযায়ী বিন্দু বসবে, অর্থাৎ মো বিন্দু, তা এটা দ্বারা মূলত মোহাম্মদকে বোঝানো হবে। এরপর দেখেন ভাষার প্রধান উপাদান 4টি: এক ধ্বনি, দুই শব্দ, তিন বাক্য, চার বাগর্থ। তাহলে এটা কিন্তু আমরা দেখছি যে ক্রম নির্দেশ, ক্রম নির্দেশের ক্ষেত্রে কিন্তু বিন্দুটা ব্যবহৃত হয়। এখন আসি ত্রিবিন্দু অর্থাৎ 3 ডট। ওটা ছিল ডট, এটা 3 ডট। কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার করা যায়। যেমন তিনি রেগে গিয়ে বললেন, তার মানে তুমি একটা, এখানে কিছু একটা আছে, সে হয়তো বা অশ্লীল বা যাই হোক অশোভন কিছু, যেটা হয়তো বা উল্লেখ করতে চাচ্ছেন না বা বলতে চাচ্ছেন না। অর্থাৎ কোনো কিছুকে বিলুপ্ত করলে পারেই বাদ দিতে চাইলে সেটাকে কিন্তু 3 ডট। এরপর দেখা আসছে যে আমাদের ঐক্য বাইরের ড্যাশ এ ঐক্য জড় অকর্ম সজীব সকর্ম নয়। অর্থাৎ এখানে কিছু অংশ ছিল যেটা মূলত বাদ দেওয়া হয়েছে। এরপর 13 নম্বর আছে হচ্ছে বিকল্প চিহ্ন বা অবলিক, যেটাকে আমরা বলি একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্নের ব্যবহার হয়। যেমন শুদ্ধ অবলিক বা বিকল্প চিহ্ন অশুদ্ধ না চিহ্নিত করো। তাহলে অর্থাৎ যে কোনো একটি বোঝাচ্ছে, অর্থাৎ একটি বদলে অন্যটি, এক্ষেত্রে আমাদের এই বিকল্প চিহ্ন যেটাকে আমরা অবলিক হিসেবে জানি এবং এটাই বলেই অভ্যস্ত আমরা, এই চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে এই ছিল মূলত আসলে 13টা চিহ্ন। তাহলে এখান থেকে আমাদের আসলে প্রথম কাজ হচ্ছে জানা যে আসলে এটা কি হবে। প্রথমে আমরা মোটামুটি ভাবে জানলাম। এরপর আমরা আসলে যেই কাজটা করব, কোন চিহ্নর নামটা কি সেটা আমরা আহ, উম, জানবো, বা মুখস্থ ঠোঁটস্থ আত্মস্থ যেটাই বলেন আর কি, এটা আপনাকে করতে হবে। যেহেতু এখানে লিমিটেড, অর্থাৎ 13টা মাত্র চিহ্ন আছে, তাই 13টা চিহ্ন কিন্তু আহ, যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এই টপিক থেকে যদি কোনো কিছু আসে তাহলে কিন্তু এর বাইরে যাবার আর কোনো সুযোগ নাই। এই জন্য তাহলে প্রথমে আমরা এই চিহ্নগুলোর নাম আমরা শিখবো, জানবো। এরপরে এই চিহ্নের ব্যবহারগুলো বাক্যে কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেগুলো আমরা শিখবো, জানবো এবং পরে প্র্যাকটিস করবো। তাহলে প্রথম কাজ হচ্ছে, একটা হচ্ছে মুখস্থ বা চেনা, যে কোন চিহ্নর টা কেমন দেখতে কেমন এইটা, আর একটা হচ্ছে ব্যবহার। এগুলো আপনারা কখন পড়বেন?
দেখবেন যে আপনাদের গাইড, যে কোনো একটা গাইড অবশ্যই ফলো করতে হবে। গাইডে সুন্দর করে গোছানো দেওয়া থাকে অল্প সময়ের ভিতরে। কারণ আমরা আপনাদেরকে দেখাইতেছি কি, এটা হচ্ছে বোর্ড বই, তো এই বোর্ড বই পড়তে গেলে আপনার আসলে এটা শেষ আর শুরু খুঁজে পাবেন না, এটা পড়তে পড়তে আপনার সময়টা শেষ হয়ে যাবে। এখানে পড়বেন অবশ্যই, কিন্তু এখান থেকে আপনি সহযোগিতা নেবেন, যেই টপিকসটা আপনি বুঝবেন না তখন সেই টপিকসটা আপনি এখান থেকে ডিটেলস বুঝে নেবেন। আর অবশ্যই আমরা প্রস্তুতি নেব কোন একটা গাইড বই, বাজারে প্রচলিত অনেক বই আছে, সেই বই কোন একটা বই আপনাকে বেসিক ধরতে হবে, সেটা ভিত্তি বই ধরে সেই ভিত্তি বইয়ে দেখবেন যে অনেক আহ, অনুশীলন দেওয়া থাকবে, সেগুলো প্র্যাকটিস করবেন, বিগত প্রশ্ন দেওয়া থাকবে সেগুলো প্র্যাকটিস করবেন আশা করি। আর তাহলে এইটার সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না। এগুলো কখন করবেন? যখন পড়তে পড়তে আর ভালো লাগতেছে না, তখন আপনারা কি করবেন, এইগুলো নিয়ে একটু চর্চা করবেন, যা তাহলে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন, তাহলে চর্চা হবে, প্রয়োগ হবে। এরপর ছাড়া যেহেতু এই আমাদের বোর্ড বা অনুশীলন আছে, আমরা একটু অনুশীলনটাও দেখি। এটা কোন একজন স্যার বলবেন, এটা জ্যোতিচিহ্নের অপর নাম কি? জি স্যার, আমি চাই করতে চাই। বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন। বিরতি। আজ আগে শেষটা সবটা কিন্তু দেখবেন, দেখার পরে শুধু বিরাম চিহ্ন আবার বিরতি চিহ্ন কিন্তু আছে, তাই না? দুইটাই কিন্তু আছে। তাহলে ক ও খ উভয়, অর্থাৎ জি বিরাম চিহ্ন এবং বিরতি চিহ্ন উভয়। স্যার, ক খ উভয়, গ নাম্বার। জি, অর্থাৎ শেষ পর্যন্ত দেখবেন আগে। এখানে আপনি শুধু বিরাম চিহ্ন দাগালে পারে কিন্তু কি হয়ে যাবে, আপনার প্রশ্নটা ভুল ভুল হয়ে হবে। যাবে। যেহেতু আরেকটাও সঠিক আছে আর কি, এই জন্য স্যার আসলে প্রশ্ন আমাদের, আমরা এ বিষয়ে একটা ক্লাস ইনশাল্লাহ আমরা করব যে। স্যার একটা প্রশ্ন ছিল। কি বলুন ম্যাডাম? স্যার আপডেট তাহলে কোনটা হবে? আমরা তো জানি যে বিরাম বা জ্যোতি চিহ্ন মোট হচ্ছে 12টি। তো এখন স্যার আমরা তো পড়লাম 13টি, তাহলে কি এখন 13টি? মোট কতটি জি দেওয়া আমি হবে বলি, এখন? আপডেটটা এটা কোনটা? আসলে যে এটা যদি 13টি আসে, বুঝতে পারছেন তো? অবশ্যই 13টি, কারণ এটা যেহেতু আপডেট, এবং আগেও এরকমই ছিল, হয়তো 12-13টা ছিল বা যাই হোক। আর যেহেতু আপডেট বই, আমাদের অবশ্যই আপডেট বইটি ফলো করতে হবে। তবে অনেক সময় এরকম কনফিউজিং প্রশ্নগুলো অনেক সময় তার এড়িয়ে চলে। মানে স্যার 13টি না? জি 13টি, কারণ এটা কিন্তু আপনার ডকুমেন্টস, অর্থাৎ আমাদের যেহেতু পাশ ফেল কেন্দ্রিক, এবং বাংলা ব্যাকরণের যেহেতু নবম দশম বই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মূলত ফলো করলে এটাকে ফলো করবে। এর বাইরে অনেক রকমের অনেক লেখকের বই থাকতে পারে, যেমন বাংলা ভাষার উৎপত্তি নিয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আরো অনেক ভাষাবিদ আছেন, এক একজনের কিন্তু এক এক রকম মত আছে। তো যখন যত রকমের মতই থাকুক না কেন, এই বোর্ড বই যেটা থাকবে, যেহেতু পাশ ফেল পরীক্ষা আছে, পরীক্ষার ক্ষেত্রে সেটাই সঠিক। এবং এটা কিন্তু লেটেস্ট 2025 সালে, 25 সালের জন্য, তো এটাই কিন্তু আমরা ফলো করব। এবং আপনারা আহ, আশেপাশে থেকে অবশ্যই একটা সংগ্রহ করবেন। এটা আমি জাস্ট পিডিএফ আপনাদের যেহেতু অনলাইনে নিচ্ছি, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পিডিএফটা নিয়ে আলোচনা করতেছি, কিন্তু অবশ্যই কিন্তু এইটা আপনাদের একটা হার্ড কপি থাকতে হবে। স্যার, পিডিএফটা যদি আমাদের ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যেত আমাদের জন্য সহজ হতো আর কি। আর যে পিডিএফ দেওয়া কোনো বিষয় না, কিন্তু সেই সাথে আহ, এটা নিজেকেও জানতে হবে যে আসলে পিডিএফ, এটা এনসিটিভি এর ওয়েবসাইটে গেলে পরে সকল বইয়ের পিডিএফ আছে, আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু সেই সাথে আপনাকে নিজেকেও জানতে হবে যে আসলে অনলাইন থেকে সকল তথ্যগুলো কোথায় কিভাবে খুঁজতে বের করতে হয়। জি, জি, এনসিটিভির ওয়েবসাইটে সকল বই আছে। আচ্ছা, এরপর 2 নম্বর প্রশ্নের উত্তরটা কে করবেন? বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? ঘ, দাড়ি। দাড়ি। জি দাঁড়িয়ে না, যেটাকে দাড়ি। আমি ইংরেজিতে বলি হচ্ছে ফুল স্টপ। জি ধন্যবাদ। এরপর আছে শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়, বলেন কোনটি? কমা। কমা, কমা। কমা যাবে। জি ধন্যবাদ। জি, তাহলে হচ্ছে আহ, এই যাবে না। এরপর হচ্ছে 4 নম্বরটা কি উত্তর করবেন? দুইটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যদি চিহ্ন ব্যবহৃত হয়? বলো, বলো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা কি করবো, তাহলে আবার একটু পিছনে ফিরে যাই। অর্থাৎ এই শব্দটা কোথায় আছে, তাই না? তাহলে এই যে, এটা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু দেওয়া হয়েছে, দেখেন এই যে কমা, তাই না? এটা কিন্তু একদম টু দা পয়েন্ট, একদম একদম সরাসরি কিন্তু এখানে কিন্তু আছেই একটা দুইটা বাক্য, এখানে কিন্তু একদম সরাসরি একটা বাক্য তুলে দেওয়া হয়েছে, এবং এমন হতে পারে যে এইটাই হুবহু আপনার প্রশ্ন আসবে। তাহলে এটা হচ্ছে কমা, শব্দ, বাক্য ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। এরপর হচ্ছে
এই যে সেমিকোলন, স্বাধীন অথবা ঘনিষ্ঠ সম্পর্কে একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এর বর্গকে বোঝাতে হয় সেমিকোলন। এখন আসি প্রশ্ন বোঝাতে কোন জ্যোতিচিহ্নের ব্যবহার হয়। এটা আমরা সবাই পারবো আশা করি। প্রশ্ন চিহ্ন। প্রশ্ন হ্যাঁ। চিহ্ন। শব্দ সংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়? বিন্দু স্যার, ত্রিবিন্দু। বিন্দু। বিন্দু। জি, বিন্দু। লেখার সময় কোনো কথা বিন্দু বিন্দু। অব্যক্ত রাখতে চাইলে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি উল্লেখ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কি ব্যবহৃত হবে? ত্রিবিন্দু। ডট স্যার ডট ডট। এটা তো মনে হয় থ্রি থ্রি ডট হবে মনে হয় স্যার। জি, থ্রি ডট, ত্রিবিন্দু, অর্থাৎ হজফের চিহ্ন, তাই না? ত্রিবিন্দু। চিহ্ন, ত্রিবিন্দু সেটা ত্রিবিন্দু হচ্ছে ত্রিবিন্দু। ত্রিবিন্দু। এটা হচ্ছে কি আপনার পড়ার পর না আপনাদের আসলে যখন প্র্যাকটিস করবেন তখন এই বিষয়গুলো আবার অনেক কিছু মনে হচ্ছে যে কনফিউজিং, দুইটা পাশাপাশি দেখতে একই রকম একই রকম। সেক্ষেত্রে আপনি যত প্র্যাকটিস করবেন, তো এইগুলো কিন্তু এখানে মাত্র 7টা অনুশীলন দেওয়া আছে। তো এই অধ্যায়টা আপনারা কিভাবে পড়বেন তাহলে? আপনি সুন্দর করে দাগিয়ে দাগিয়ে এই অধ্যায়টা বোর্ড বই থেকে পড়বেন, পড়ার পরে আপনি চলে যাবেন আপনার গাইড বইয়ে এবং চলে যাবেন সরাসরি প্রিভিয়াস কোয়েশ্চেনে। প্রিভিয়াস কোয়েশ্চেনে কোথা থেকে কিরকম প্রশ্ন আসছে সেগুলো যখন আপনি সলভ করতে যাবেন, তখন অনেক বিষয়গুলো আপনার ভিতরে যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো দূর হবে এবং সেই সাথে আপনার একটা ভালো প্রিপারেশন হবে, এক্সট্রা একটা স্ট্রং জোন তৈরি হবে। তো স্যাররা মোটামুটি কাছে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো আমরা এখন দ্বিতীয় বিষয়ে একটু সামনে আলোচনা করব। তো আমরা এই বিষয়টা এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। জি, আসলে ধন্যবাদ দিছি যেহেতু রেকর্ডিংটা স্টপ করছি, এই জন্য ধন্যবাদটা দিছি। আমি এখন এইটাও একটু করি। স্যার এই ফাঁকে আমি একটা প্রশ্ন করতে পারি স্যার? জি, বলুন। জি, স্যার আমি এই আজকের ক্লাস সহ এবং গতকাল ক্লাস সহ টোটাল দুইটা ক্লাস পেয়েছি যতটুকু জানলাম। যে আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি আবার আউট হয়ে গেলেন কিনা? মিউট খুলে কথা বলুন। হ্যালো জি, জি, এখন বলুন। জি, শুনতে পাচ্ছি, জি বলুন। স্যার, আমি এই আজকের ক্লাসটা তো মনে হয় স্যার 9 নম্বর ক্লাস। তো আমি আজকের ক্লাস সহ আর একটা ক্লাস পেয়েছিলাম স্যার। তো এর আগের ক্লাসগুলো স্যার আমি পাই নাই। তো যদি একটু আমাকে পরামর্শ দিতেন বা ক্লাসগুলো কোথাও পাওয়া যাবে কিনা বা এই ব্যাপারে একটু যদি যে একটা এগুলো আইডিয়া দিতেন। প্রয়োজনে আসলে আপনাদের যতদিন না হয় প্রিলির আগ পর্যন্ত আবার চলতে থাকবে। তো সেগুলো আসলে শুধু ছিল দিক নির্দেশনা আর কি। সেগুলো যে কিভাবে প্রিপারেশন নেবেন, কোন বিষয়ে কিভাবে প্রিপারেশন নেবেন, তো সেগুলোই আমরা এখন ডিটেলস আলোচনা করতেছি। তো আপনি যেহেতু এখন টপিক থেকে শুরু করছেন, টপিক ওয়াইজ এই অনুযায়ী আপনারা শুরু করেন। এবং অবশ্যই কিন্তু আমাদের গতি না, আপনার কিন্তু নিজস্ব একটা গতি থাকবে। আমাদের অনেক সময় ব্যস্ততা বা বিভিন্ন কিছু থাকতে পারে, তো আমাদের গতি আমাদের কিন্তু গতির উপর না, আপনার আমাদের চেয়ে আরো বেশি গতি থাকতে হবে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় বিষয়ে আসি, আমাদের সেই প্রবলেম সলভিং।